বাঙালির সাথে খাবারের সম্পর্ক অটুট, সে হোক মুড়ি অথবা চাইনিজ অথবা হোক তন্দুরি। যতই ভালো ঘোরা দেখা বা বিভিন্ন বিষয়ের বিশেষ অনুভূতি হোক না কেন, সঠিকভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে সবই কিন্তু বাঙালির কাছে ফিকা। তাই একজন বাঙালি হয়ে আমার এই পর্বে আমি দার্জিলিংয়ের বিশেষ কিছু খাবারের দোকান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি। নমস্কার ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। পাহাড় ভ্রমণে তোমাদের সাথে আমার আগের ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, কিন্তু শেষ করার পরেও কোথাও মনে হয়েছে যে এই শেষ ইনফরমেশনটা তোমাদের সাথে ভাগ না করলে পাহাড় ভ্রমণের গুরুত্বপূর্ণ বিষয় অসমাপ্ত থেকে যাচ্ছে। তাই আমার এই পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব দার্জিলিংয়ে কোন হোটেলের খাবার সস্তা ও দাম বেশি। সব না হলেও দার্জিলিংয়ের বিশেষ কিছু রেস্টুরেন্টের বিবরণ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা দার্জিলিং পৌঁছে চলে গেছিলাম এই রেস্টুরেন্টে, যার নাম ছিল সোনানা বাঙালি। বাঙালি যেখানেই যাক না কেন, সে এদেশ হোক বা বিদেশ, প্রথমে সে একটি বাঙালি হোটেল খুঁজবে, এটাই স্বাভাবিক। আর সেই বিষয়টির কিছু ভুল না করে আমরাও সেই একই পথে এগিয়ে গেছিলাম। এই রেস্টুরেন্টটি ছিল কিন্তু দ্বিতীয় তলায়। প্রথম তলায় পার করে সিঁড়ি দিয়ে আমরা কিন্তু এগিয়ে গেলাম দ্বিতীয় তলায় রেস্টুরেন্টের দিকে। আর রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল কিন্তু কিছুটা এরকম। এই রেস্টুরেন্টটি কলকাতার একটি বিখ্যাত নামী রেস্টুরেন্টের শাখা। কলকাতার বেহালা, সল্টলেক ও দীঘাপুরীতেও এর বিস্তৃতি রয়েছে। এদের ডেকোরেশনগুলো ছিল কিন্তু সম্পূর্ণ বাঙালি উৎসবের ছোঁয়া। এখানে কিন্তু দার্জিলিংয়ের আর 5টা বাজেট হোটেলের থেকে দাম ছিল ভালোই বেশি। এই হোটেলের খাবারের দাম সমূহ আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলে বিশেষত থালি সিস্টেমে খাবার বেশি পছন্দ করি, আর সেটা বাজেট ফ্রেন্ডলিও হয়। কিন্তু এখানে সেই থালির দাম ছিল অনেকটাই বেশি। অবশেষে এই রেস্টুরেন্ট নিয়ে যেটা বলার সেটা হলো, এখানকার দাম বেশি হলেও বাঙালি খাবারের ভ্যারাইটি কিন্তু এই হোটেলে ছিল অনেকটাই বেশি। এবং সবচেয়ে যেটা বেশি ভালো করে বলার জিনিস বা যেটা সব থেকে ভালো জিনিস ছিল এখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ছিল খুবই ভালো। তবে আমি এটাই বলবো, প্রত্যেক দিনের খাবার নয়, শখ করে কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা একবার আসতেই পারো। এখানে দুপুরের খাবার শেষ করার পর সন্ধেবেলা কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলে, সেখানকার খাবারের ব্যাপারে সবকিছু জানতে। দুপুরে আসলাম, ভিড়ই ছিল না, এখন পুরো ভিড়ে ঠাসা। ফ্যামিলি ম্যানের ব্লগ আর বাজার থাকবে না, এটা তো পসিবলই নয়। এখানে কিন্তু আমার সাথে বাজারের একটা আলাদা সম্পর্ক রয়েছে। কখনো আমি বাজারকে খুঁজে নিই, কখনো বাজার আমাকে নিয়ে থেকে খুঁজে নেয়। আর মেলে পৌঁছে সব থেকে প্রথম আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে চা। আর আমরা কিন্তু সবার আগে গিয়েই চায়ের খোঁজ করেছিলাম এবং পেয়েও গেছিলাম। দুটো চাই দিন দাদা।
ঠান্ডাতে তো চা খেতেই হবে, গরম গরম চা ঠান্ডায় ফু দিয়ে খা। ফ্যামিলিওয়ালারা দার্জিলিংয়ে এসে মেলে সন্ধেবেলার স্ন্যাক্স মিস করলে কিন্তু কখনোই চলবে না। যত জায়গায় তোমরা ঘুরেছো আর সেখানকার যতই বা তোমরা স্ন্যাক্স খেয়েছো, এই মেলে যে স্ন্যাক্স পাওয়া যায় তার কিন্তু মজাই আলাদা। কি নেই এখানে! চিকেন তন্দুরি, মিক্সড রাইস, চিকেন মোমো, থাইপো, শাভালে, চিকেন বলস, থুপ্পা, ড্রাই চিলি চিকেন, চাউমিন, ভুট্টা, আরও কত কি, আরও কতগুলো জিনিস ছিল যেগুলো তো প্রথম কথা মুখের নামই উচ্চারণ করতে পারেনি, আর খাওয়া তো দূরের কথা। কিন্তু এখানে যে বিষয়টা একেবারে মিস করলে চলবে না সেটা হলো কিন্তু এখানকার চাউমিন ও মোমো। আমরাও চাউমিন ও ড্রাই চিলি চিকেন এখান থেকে খেয়েছিলাম, যার টেস্ট ছিল এক কথায় দারুণ। তবে যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন। অর্ডার দেওয়ার আগে কিন্তু অবশ্যই দোকানদারকে ব্যাপারটা বলবেন। দার্জিলিংয়ে আসলে চাউমিন খাওয়া চাই, এর থেকে ভালো জিনিস আর হয় না। মুখ থেকে ঠান্ডায় ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডায়। ড্রাই চিলি চিকেন। ফ্যামিলিওয়ালারা, আমি যে জিনিসগুলোর নাম তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমি চেষ্টা করেছি সেগুলোর দাম কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার, এবং আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরোপুরি কিন্তু এই দামগুলো লিখে দিয়েছি। কোন খাবারের কত দাম সেটা কিন্তু তোমরা এখানে গেলেই দেখতে পারবে। নিয়ে নিচ্ছি 150 টাকা দিয়ে ফ্রাইড চিলি চিকেন, ফ্রাই করা। খেয়ে দেখি কেমন টেস্ট। আর যে গুরুত্বপূর্ণ কাজটা ফ্যামিলিওয়ালারা আমি সবসময় করে থাকি, আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো, সেটা হলো খাবার পর অবশিষ্ট অংশটি আমি কিন্তু কখনোই যেখানে সেখানে ফেলে জায়গাটাকে দূষিত করি না। মহাকাল রেস্টুরেন্টে এখন যাব রাত্রির ডিনার করতে। ফ্যামিলিওয়ালারা, এখন তোমাদের সাথে যে রেস্টুরেন্টের সঙ্গে আমি পরিচয় করাতে চলেছি, এটা কিন্তু দার্জিলিংয়ের একটি নামকরা ও স্বল্প মূল্যে খাবারের বিশেষ হোটেল, যার জন্য পিক সিজনে দার্জিলিংয়ে গেলে এখানে কিন্তু খাবারের জন্য তোমাদের বেশ ভালো সময় অপেক্ষা করতে হবে। এখানে বেশ বড় লাইন হয় খাবারের জন্য। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের সুযোগ হলো খাবারের টেবিলে বসার। মহাকালের ভেতরে প্রবেশ করেও কিন্তু আমাদের সময় আসেনি টেবিলে বসতে পারার, এবং কিছু সময় কিন্তু আমাকে জায়গা না পেয়ে মহাকালের সিঁড়িতে বসে সময় কাটাতে হয়েছিল। আর তারপরেই আমার সেই সুযোগটা আসলো টেবিলে খেতে বসে। খাবারের টেবিলে বসে মেনু কার্ডের দাম দেখে আমি বুঝতে পেরেছিলাম মহাকালী একটি আদর্শ জায়গা, যেখানে সপরিবারে এসে স্বল্প মূল্যে সবাই একসাথে খাওয়া যেতেই পারে। আর ফ্যামিলিওয়ালারা, মহাকাল রেস্টুরেন্টে খাবারের দাম ছিল কিন্তু এরকম। আশা করছি মেনু কার্ডটা দেখার পর তোমরা বুঝতেই পেরেছো যে এখানকার দাম কিন্তু খুবই কম। থালি সিস্টেমের যে খাবারগুলো এখানে ছিল সেগুলো কিন্তু টেস্ট খুব ভালো ছিল, এবং তোমরা কিন্তু আসলে এখানে একবার থালি সিস্টেমে খাবার ট্রাই করে দেখতেই পারো। অবশেষে খাবার এসে গেছে। দিদিরা নিয়েছে ভেজ থালি, বাবাও নিয়েছে ভেজ থালি। বাবা রাতে ভাত খায় না, খায় রুটি, কিন্তু এখানে রুটি যেহেতু শেষ হয়ে গেছে তাই জন্য বাবাকে রাত্রেবেলা ভাতই খেতে হলো। মায়ের মুখ দেখে মনে হচ্ছে খাবার একদমই পছন্দ হয়নি। আর ম্যাডাম আর ঝিঙ্কুনি নিয়েছে হচ্ছে বেবি নান আর চিকেন ভর্তা। আর আমি অনেক কিছু খেয়েছি তাই আমি কিছুই খাবো না।
মেশোদের দিয়েছো না খেলে মেশোদের দিয়েছো ওদের ওখানে রাখতে বাবার চোখে লাগে বাবাকে দাও মাসি খাওয়া দাওয়া কেমন? ভালো তো? ডালে লবণ নেই, এটা সবাই বলে। লাস্টে খেতে আসলে ভাই আর ডালে লবণ এক্সপেক্ট করা যায় না। এটা হতে পারে বন্ধুরা যে আমরা সবার শেষে খেতে এসেছিলাম বলে তাতে হয়তো কিছু খাবারে খামতি ছিল, কিন্তু ওভারঅল বিচার করলে খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল। মহাকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। খাবারের টেস্ট কেমন ছিল, দামি বা কেমন ছিল, সেগুলো কিন্তু সবই তোমাদেরকে আমি ভিডিওতে তুলে ধরেছি। তাই দার্জিলিংয়ে আসলে মহাকালে কিন্তু অবশ্যই চলে এসো। পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি সবই বলতে পারো। কম পয়সায় খাওয়া দাওয়া কিন্তু দার্জিলিংয়ে মহাকালে আসলে হয়ে যাবে। রাত্রির খাবার মহাকাল থেকে সম্পন্ন করার পর আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাত্রেবেলা হোটেলের উদ্দেশ্যে যেতে যেতে আমরা কিন্তু দেখতে পেলাম দার্জিলিং এর বিখ্যাত একটি ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, নাম তার ক্লেভেন্টার্স। আমার খুব ইচ্ছা ছিল এই ক্লেভেন্টার্সে গিয়ে সেখানকার খাবারগুলো রিভিউ করার, কিন্তু সেটা কিন্তু আমার পক্ষে হওয়া সম্ভব হয়নি সময়ের অভাবে। তবে পরবর্তী সময় যদি আমি আবার দার্জিলিংয়ে আসি তাহলে কিন্তু অবশ্যই এই ক্লেভেন্টার্স রেস্টুরেন্টে যাব এবং সেখানকার দাম এবং সেখানকার খাবার বা কেমন তোমাদের সঙ্গে আলোচনা করে তোমাদের দেখাবো। ক্লেভেন্টার্স বন্ধ, সকালবেলা একবার ট্রাই নেবো ক্লেভেন্টার্সে যাওয়ার। পুরো ফাঁকা রাস্তা। বন্ধুরা, আমাদের হোটেলের সামনেই ছিল কঙ্গো রেস্টুরেন্ট এবং এই একটা রেস্টুরেন্ট আমি দেখেছি যেখানে কিন্তু সর্বদাই মানুষের প্রচন্ড লাইন ছিল। এটা কিন্তু চাইনিজ আইটেমের জন্য একটি বিখ্যাত রেস্টুরেন্ট, তাই দার্জিলিং গেলে তোমরা কিন্তু এটাও ট্রাই করতে পারো একবার। দার্জিলিং এর সাইট সিন গুলো করতে গেলে প্রত্যেকটা জায়গা ছোট ছোট দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম ম্যাগি আর নানপুরি, আর সেটাই কিন্তু আমি এবার তোমাদের সামনে তুলে ধরেছি। এই খাবারগুলো কিন্তু ব্রেকফাস্ট বা টিফিনের জন্য বেস্ট এবং এগুলোর দামও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে মেনশন করে দিয়েছি, তোমরা মনে করলে গিয়ে দেখতে পারো। বাঙালি ঘুরতে যাবে আর মুড়ি খাবে না, সেটা কি সম্ভব? দার্জিলিং এর চিড়িয়াখানার বাইরে তোমরা এরকম পেয়ে যাবে মুড়ি স্টল। সারাদিন দার্জিলিং এ সাইট সিন করার পরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এই হোটেলে। এই হোটেলের নাম ছিল কিন্তু ফুডি ভাইবস। আমরা ভেবেছিলাম মহাকালে থেকে কম দাম বোধহয় দার্জিলিং এ আর কোনো হোটেলে হতে পারে না, কিন্তু এই হোটেলে ঢোকার পর সেই হোটেলে খাবারের দাম দেখে সত্যি আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল যে এত কম পয়সায় থালি পাওয়া যায়। হ্যাঁ, খাবার বারবার দেখেছিলাম এর কোয়ান্টিটি ছিল একটু কম, কিন্তু সত্যি এর খাবারের টেস্ট কিন্তু ছিল মহাকালের থেকেও বেশ ভালো। হোটেলের ডেকোরেশনটা ছিল বেশ মনোরম এবং খাবারটা পাওয়ার পরে আমাদের সে খাবারটাও লেগেছিল বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু আমরা বেশ ভালোভাবেই উপলব্ধি করেছিলাম। তাই দার্জিলিংয়ে আসলে এই হোটেলটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে কিন্তু দাম মহাকালের থেকে একটু কম। মেলের দিক থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদের বাঁ হাতে পড়বে হচ্ছে এই ফুডি ভাইব রেস্টুরেন্টটা এবং ফুডি ভাইব রেস্টুরেন্টটা পার করেই পড়বে কিন্তু মহাকাল। মহাকাল আর ফুডি ভাইব দুটো রেস্টুরেন্টই কিন্তু একদম পাশাপাশি। দুপুরের খাবার শেষ করে আমরা কিন্তু ফিরলাম হোটেলে। এবার সন্ধ্যাবেলায় কিন্তু আমি যাব আমার বহু প্রতীক্ষিত দার্জিলিং এর গ্লেনারিজে। গ্লেনারিজে গিয়েও কিন্তু আমাকে একটু লাইন দিতে হয়েছিল, কেন প্রথম যাওয়ার পর কিন্তু প্রথমেই আমরা ভেতরে প্রবেশ করতে পাইনি। বেশিক্ষণ নয়, ওই ধরুন 10 থেকে 15 মিনিট মতো আমাকে বাইরে দাঁড়াতে হয়েছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা সপরিবারে প্রবেশ করলাম গ্লেনারিজে। আর গ্লেনারিজে ঢুকে সেখানকার পরিবেশটা ছিল হচ্ছে একটু অন্যরকম, পুরোটাই নস্টালজিক ব্যাপার।
এখানকার ডেকোরেশনটাও কিন্তু ছিল আর 5টা হোটেল বা রেস্টুরেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশও ছিল সম্পূর্ণ অন্য ধরনের। অবশেষে আমরা কিন্তু গিয়ে বসে পড়লাম আমাদের সিটে, যেটা গ্রেনারিজ কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছিলেন। এখানে বসে প্রথমে মেনু কার্ডে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টি বা কফি, কিন্তু টি বা কফি অর্ডার দেওয়ার সময় যেটা আমরা জানতে পারলাম যে উপরে টি বা কফি সার্ভ করা হয় না। সেটা যদি আমাদের খেতে মনে হয় তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে নিচে ব্রেড সেকশনে, সেখান থেকে টি বা কফি কালেক্ট করে আমরা উপরে নিয়ে এসে অনায়াসেই খেতে পারবো। আর তার জন্য আমি আর আমার ওয়াইফ দুজন মিলেই আমরা চলে গেলাম নিচে কফি আনার জন্য। আমরা যতক্ষণ কফি আনতে নিচে যাচ্ছি ততক্ষণ তোমাদের জন্য দিয়ে গেলাম গ্রেনারিজের মেনু কার্ড। এটা তোমরা চটপট দেখে নাও এখানকার খাবারের দাম কিরকম ছিল। আশা করি ফ্যামিলি ওয়ালারা তোমরা গ্রেনারিজের মেনু কার্ড দেখে এখানকার দামের একটা ধারণা কিন্তু করে ফেলেছো। এখানে আসলে খাবারের ক্ষেত্রে কতটা খরচা হতে পারে সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দার্জিলিংয়ে আসলে কিন্তু গ্রেনারিজে খাবো, আর সেই ইচ্ছা কিন্তু আজকে পূরণ হয়েছে। তবে আমি একা নই, সপরিবারই এসেছি, সপরিবারই কিন্তু গ্রেনারিজে এসেছি খাওয়ার জন্য। এখানে খাবো, এখানে দাম কীরকম আর টেস্ট কীরকম সেটা কিন্তু পুরোটাই আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। কফি পাচ্ছি না, কফির তো অনেক ভ্যারাইটি আছে, একদম লাস্ট পেজে আছে, লাস্ট পেজেই তো দেখলাম। বলুন একটা ফ্রেঞ্চ ফ্রাই, এক ফ্রেঞ্চ ফ্রাই, এক পনির, চাইনিজ ফ্রাই, চাইনিজ ফ্রাই। নিচে ব্রেড সেকশনের ছবিটা কিন্তু ছিল অনেকটা এরকম। তোমরা যারা কেক পেস্ট্রি এগুলো খেতে খুব পছন্দ করো তাদের জন্য কিন্তু গ্রেনারিজের নিচের তলার এই স্থানটা একদম আইডিয়াল। এখানে আসলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি পেয়ে যাবে। তবে হ্যাঁ, সন্ধ্যে বা বেশি রাত করে কিন্তু এসো না, কারণ এখানকার কেক পেস্ট্রির ডিমান্ড কিন্তু প্রচন্ড বেশি। বেশি দেরি করে আসলে কিন্তু তোমরা কেক বা পেস্ট্রি কিছুই এখান থেকে পাবে না। প্রাইসটা একটু বেশি, কিন্তু খাওয়ারের কোয়ালিটি হচ্ছে সত্যি খুব ভালো খেতে। আমি সবাইকে সাজেস্ট করবো দার্জিলিংয়ে আসলে কিন্তু একবার গ্রেনারিজে তোমরা আসো, কোয়ালিটি ফুড পাওয়া যায়। গ্রেনারিজ থেকে আমাদের খাবার সম্পন্ন করে আমরা কিন্তু আবারও ফিরে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পাহাড় ভ্রমণে আমার খাবারের অভিজ্ঞতা কি ছিল সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার এই সর্বশেষ পর্বে পুরোটাই আলোচনা করলাম। তোমরা দার্জিলিংয়ে যদি যাও বন্ধুরা, তাহলে এই সব হোটেলগুলোতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। আর শেষবারের মতো সেই একই কথা, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাহাড় ভ্রমণের ভ্লগ ফ্যামিলিওয়ালা সম্পন্ন। এবার কিন্তু ফ্যামিলিওয়ালা আবার ফিরে যাবে তার পুরনো ফর্মে, মানে ওই বাজার, হাট, দোকানপাট এগুলো। তাহলে সঙ্গে থেকো কিন্তু বন্ধু, আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো মিস করো না একদম। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।